TVN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TVN অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি উপভোগ করবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন বিষয়ে কথা বলবো, একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এই দেশে, বিশেষ করে আমেরিকায়, আমরা অন্য দেশ থেকে আমাদের মাতৃভূমি যেটা বাংলাদেশ বা অন্য যে কোনো দেশে হই না কেন, প্রত্যেকেই চাই স্বপ্নের দেশ আমেরিকায় আসতে, এবং সে কারণে বিভিন্ন উপায় আমরা অবলম্বন করে থাকি। তো সেই রকমই যে উপায় আমরা অবলম্বন করি না কেন, বিশেষ করে যদি আমরা অবৈধ উপায় আসে, যে আমরা এই কথাটি বলি যে আমি সীমান্ত পার হয়ে আসলাম বা অন্য কোনো উপায়ে আমি বৈধ উপায়ে এসে আবার সময় মতো ফিরে গেলাম না, এখানে থাকলাম, আমার ডিপোর্টেশন হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেল। সুযোগই হয়তো, সুযোগটা বলা কতটুকু যুক্তিসঙ্গত হলাম জানি না, হয়তো ডিপোর্টেশনের মামলায় পড়লাম বা সীমানা পার হয়ে আসার পরে আমি ধরা পড়লাম, কোর্টে গেলাম, তখন কি হবে? অন্য উপায়ে হলে হয়তো আমরা অনেকেই অ্যাসাইলাম নিয়ে থাকি যে কোনোভাবেই হোক, কিন্তু এক্ষেত্রে অ্যাসাইলাম নয়, আমি কোর্টে গেলাম, জাজের কাছে আমি উপস্থিত হলাম, তখন আমার রেমেডি পাওয়ার কি উপায় আছে, কিভাবে আমি গ্রিন কার্ড পেতে পারি, সেটির একটি বিষয় হচ্ছে ক্যান্সেলেশন অফ রিমুভাল। এই ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে এর প্রয়োজনীয়তা কেন আছে, ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্যে কতগুলো শর্ত আছে, কি কি শর্ত পূরণ করতে হবে, বছরে মোট কত হাজার ক্যান্সেল অফ রিমুভালের অ্যাপ্রুভ করা হয়, সব শর্ত পূরণের পরও ইমিগ্রেশন জাজ কি তার ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন কি না বা অস্বীকার করতে পারেন কি না, ইত্যাকার নানান প্রশ্ন আছে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। সুপ্রদর্শক, তার বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্ন দেখে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবে। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই রাত্রিবেলায় আমাদের স্টুডিওতে এসেছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন, যে বিষয়টি আপনি ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আপনাকে এই স্টুডিওতে আহ্বান করেছি। সেটা হচ্ছে ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড। এটা আমরা কিভাবে পেতে পারি, এর প্রয়োজনীয়তা কেন, এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্য কি কি শর্ত আছে ইত্যাদি, এবং বা এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করুন, যাতে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা এই আপনার আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিছুটা হলেও আলোর দিশা পাবে, এবং তারা আবেদনের মধ্য দিয়ে আশা করা যায় যদি তারা এই গ্রিন কার্ডটি অর্জন করতে পারেন, তাহলে বৈধ উপায়ে এই স্বপ্নের দেশে নিজেদের জীবনকে গড়তে পারবেন। জনাব মীর এম মিজানুর রহমান, আবারও ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। আমি এই প্রশ্নের উত্তর এখনই দিতে চেয়েছিলাম, কিন্তু উনি একটি কথা বললেন, আমাদের শ্রদ্ধেয় সঞ্চালক মহোদয়, যে এই এত রাত করে আপনি এসছেন, হ্যাঁ, কিন্তু যেটাই উনি বললেন না যে ওনাদের মতো সম্মানিত মানুষেরা এবং TVN24-এর মতো এ ধরনের টিভি নেটওয়ার্ক বা মিডিয়া যে ওয়ার্ল্ড যে আমাদের কমিউনিটির আছে, তাদের মাধ্যমে আমরা যে আমাদের মতো বহু প্রফেশনাল বিভিন্নভাবে উপকৃত, আপনারা আমাদের সালাম গ্রহণ করুন। আমি একটা উদাহরণ দিতে চাই। আজকেই যখন আমি আসছিলাম সাবওয়ে স্টেশনে, হঠাৎ এক ভদ্রলোক আর তার মা উল্টো দিকে যাচ্ছিলেন, বললেন ওনাকে চিনতে পারছেন কি না, আঞ্চলিক ভাষায় বলল, তো মনটা ভরে গেল। হ্যাঁ, মাকে পরিচয় করিয়ে দিচ্ছে, তখন মা বললো যে হ্যাঁ আমিও দেখেছি, আর TVN24-এর প্রোগ্রাম, সেখানে নাকি আমাকে দেখা গেছে। তো এটা খুব খুব সুন্দর একটা ব্যাপার, মানে খুব সুন্দর একটা ব্যাপার, এটুকুই বলবো। সুতরাং এই রাত করে আসা, সেটা
কষ্টের ব্যাপার নয়, এক ধরনের মধুর একটা ব্যাপার। ধন্যবাদ যারা আমাদের প্রোগ্রাম দেখেন, দেখে যদি একটু কাজে লাগে তাহলে উপকার যদি একটু হয়, মানে শুধু TVN24 কর্তৃপক্ষ খুশি হবেন না, আমরাও খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, গত 2-1 দিনের মধ্যে নিউ ইয়র্ক পোস্টে একটা খবর ছাপা হয়েছে, অন্যান্য জায়গায়ও ছাপা হয়েছে, তো এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব, যিনি মানে এবার ইলেকশন করছেন, তো উনি একটা ছক দিয়েছেন, একটা প্ল্যান দিয়েছেন এবং ডিটেইল প্ল্যান, যে উনি কিভাবে মানে এসেই 20 মিলিয়ন একেবারে সংখ্যা দিয়ে দিয়েছেন মানুষকে, ইমিগ্রেন্টকে বের করে দিবেন। এবং ওইটা অনেকটা ইয়েদের মতো, কি যেন বলে, যে আইজেনহাওয়ারের সেই প্রোগ্রামের মতো, ওখানে সব লেখা আছে যে ওই ড্র্যাগনেট স্টাইলে যে বের করে দিবেন, সেটার একটা অপারেশনের নামও আছে, সেটাও দিয়ে মানে এইভাবে করে একটা দিয়েছেন যে মানুষজন বের করে দিবে। তো তখন আমার মনে পড়লো দুটা ঘটনার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম জাপানিদের ধরে নিয়ে মরুভূমির মধ্যে ইন্টার্ন ক্যাম্পে রাখা হয়েছিল। তো তারপরে 9/11-এর সময়, তার পরপর যত মুসলমান দেশ আছে তাদের সবাইকে ধরে নিয়ে রেজিস্ট্রেশন করানো হলো, হ্যাঁ, এবং সেখান থেকে হাজার হাজার মানুষ ওনাদেরকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হলো, যখন দেখা গেল তারা কে ইলিগাল না, এই ধরনের জিনিসগুলো যখন বের করা হলো। তো এই ধরনের ঘটনার জন্য আমাদের রেডি হতে হবে। আমরা জানি না যে কে পাশ করবে, এখানে সেই রাজনৈতিক আলোচনায়ও আমরা যাচ্ছি না, শুধু আমি বলবো দের ইজ এভরি চান্স যে উনি পাওয়ারে আসতে পারেন, হ্যাঁ। আর পাওয়ারে না আসলেও আপনারা যদি মনে রাখেন যে এর আগে যখন ওবামা সাহেব পাওয়ারে ছিলেন, ওনার আমলও তার আগ পর্যন্ত ইতিহাসে যত ডিপোর্টেশন হয়েছে তার থেকে বেশি ডিপোর্টেশন ওনার সময় হয়েছে। তো সুতরাং এগুলা কোনো রিপাবলিকান ডেমোক্রেটের ওই সমস্ত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। আমি শুধু বললাম যদি এই ধরনের কিছু হয় তখন আপনারা হয়তো বলবেন তাহলে আমাদের কি করণীয় আছে। তো সঞ্চালক মহোদয় আমাকে সুযোগ করে দিলেন, যদি আপনি ওই টপিকটাই দেন তার সাথে এটার একটা ভালো যোগাযোগ আছে। কেন, এর আগে আমি প্রোগ্রামে বলেছি যে এখানে অনেকগুলো ইমিগ্রেশন কোর্ট আছে। অন্যান্য কোর্টে যেমন সিভিল কোর্টে আপনি নাম চেঞ্জ করতে যাবেন, কেউ আপনার কাছ থেকে টাকা দেন, ধার নিয়েছে, টাকা দিচ্ছে না, কি হোয়াটএভার ইট ইজ, বা সুপ্রিম কোর্টে যাবেন, আপনি ডিভোর্সের জন্য যাবেন, কি ফ্যামিলি কোর্টে যাবেন, চাইল্ড কাস্টাডির জন্য যাবেন। ইমিগ্রেশন কোর্টে আপনি নিজের থেকে যেতে পারেন না, ওখানে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। আইস নামে এক সংগঠন আছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, বা আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে গেলেন USCIS এর কাছে, সেখান থেকে আপনি যদি ফেল করেন তখন ওখান থেকেও তারা ইমিগ্রেশন কোর্টে নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করে, চার্জশিট দাখিল করে আপনাকে কোর্টে পাঠাতে পারে, CBP পাঠাতে পারে, এইভাবে করে আপনাকে পাঠাতে হয়। তো যখন আপনাকে পাঠানো হলো, হ্যাঁ, বা আপনি বর্ডার ক্রস করে এসছেন, আপনারা জানেন আপনাদেরকে কোর্টে পাঠানো হয়, কারণ আপনি ইলিগাল, আপনাকে বের করে দেওয়া হবে। তো আপনার যদি মানে বলেন যে আমার দেশে যেতে ভয় আছে, তখন আপনার কেমন ভয়টা আছে, ভয়টা সঠিক কিনা, সেখানে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হয়। তারপরে যদি আপনি সেখানে তারা যথাযথ মনে করে, তখন আপনাকে অ্যাসাইলাম সিক করার সুযোগ দেওয়া হয়, বা কোনো একটা রিলিফ করার সুযোগ দেওয়া হয় যাদের কাছে। তখন যখন আপনি এরকম গেলেন, তখন একটা অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, যেটা এই কোর্টে করা যায়, এবং যদি আপনি রিমুভাল প্রসিডিংসে থাকলে করতে পারেন। এমন না যে আপনি এখান থেকে কোর্টে জাস্ট অ্যাপ্লাই করলেন তাহলে হবে না, তাহলেও আপনার এটা হবে না। যখন আপনি রিমুভাল প্রসিডিংসে আছেন তখন করা যায়, এবং সেটাই হচ্ছে যে আমাদেরকে আজকে যে টপিক দেওয়া হলো, যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটার প্রধান 2 ভাগে বিভক্ত। আচ্ছা, তারও আগে একটু বলে নেই, যারা গ্রিন কার্ড হোল্ডার, ওদিকে আমি একেবারেই যাব না, শুধু বলে নেই, তারাও কিন্তু ক্যান্সেলেশন অফ রিমুভাল অ্যাপ্লাই করতে পারেন। কোনো সময় এরকম ঘটনা আসে, সেটা 42A ক্যান্সেলেশন রিমুভাল, সেদিকে আমরা আজকে যাচ্ছি না। যারা অলরেডি গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছেন তাদেরও এরকম অনেক সময় ইমিগ্রেশন কোর্টে যাওয়ার ব্যাপার আসে। আচ্ছা, যাদের গ্রিন কার্ড নেই তাদেরও
এরকম প্রধান দুইটা ভাগ আছে। একটা গ্রুপ হচ্ছেন, ধরেন আপনি 3 বছর ধরে এই দেশে আছেন, আপনি ফ্যামিলিতে অ্যাবিউজড হচ্ছেন, হ্যাঁ, আপনার তখন এই যে এবং আপনি বিবাহিত, আপনার স্পাউস সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, আপনি অ্যাবিউজড হচ্ছেন এবং আপনাকে বের করে দেওয়া হলে আপনি এক্সট্রিম হার্ডশিপ এর সম্মুখীন হবেন আপনি নিজে, হ্যাঁ, এই হলে আপনি ওখানে ক্যান্সেলেশন রিমুভালের ট্রাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা এই ধরনের যার কোনো অ্যাবিউজের ব্যাপার না, যারা এই দেশে 10 বছর ধরে আছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার কোয়ালিফাইং রিলেটিভস আছে। কারা? যারা সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, বাবা মা, স্পাউস অর চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড। আবারও বলছি, যারা গ্রিন কার্ড হোল্ডার ও সিটিজেন, তাদের কি হবে, তাদের হার্ডশিপ হবে সেটা দেখাতে হবে। আপনার কি হবে সেটা স্ট্যাটিউটরিলি বিবেচ্য হবে না। আপনি অসুস্থ, আপনার বিভিন্ন সমস্যা আছে, তাতে হবে না। আপনার ওই কোয়ালিফাইং রিলেটিভের সমস্যাটা থাকতে হবে। এবং সেটার আর এক্সট্রিম হার্ডশিপের পার্থক্যটা হচ্ছে 1 to 10 স্কেলে যদি এক্সট্রিম হার্ডশিপ 2 হয়, ওটা হচ্ছে 9। এই ধরনের অনেক হাই লেভেল হার্ডশিপটা দেখাতে হবে। আচ্ছা, আপনার গুড মোরাল ক্যারেক্টার থাকতে হবে, কোনো অ্যারেস্ট রেকর্ড থাকা চলবে না, হ্যাঁ। তারপরে আপনার ট্যাক্স দিতে হবে। তো এর বাইরেও যে জিনিসটা জানতে হবে, ধরেন 10 বছর ধরে আপনি আছেন, তারপরে আপনার নামে চার্জশিটটা দাখিল হলো, যেটাকে নোটিস টু অ্যাপিয়ার, NTA বলে। তার আগে হয়ে গেলে আপনার ক্লকটা স্টপ হয়ে গেল, তখন আপনি পারবেন না। আরেকটা ভাবে, আপনি যখনই অ্যারেস্টেড হবেন বা কোনো একটা ক্রাইম করবেন, তখনই ক্লকটা স্টপ হয়ে যাবে। ফলে আপনি যদি 10 বছর হওয়ার আগে নোটিস টু অ্যাপিয়ার আপনার নামে জারি হয়, অথবা আপনি কোনো ক্রাইম করেন, তাহলেই আর আপনি ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য যোগ্য না। 2, আপনি কোর্টে নাই, রিমুভাল প্রসিডিংসে নাই, তাহলেও যোগ্য না। কিন্তু এই যে সম্ভাবনাটা আসতেছে, যে যদি ট্রাম্প সাহেব পাওয়ারে আসেন এবং উনি যেভাবে একেবারে মানে পুরো প্রোগ্রাম ডিটেল দিয়ে দিয়েছেন, হ্যাঁ, এবং ফলে আমি ধরে নিতে পারি যে এই ধরনের মানে যেগুলো উনি করবেন, করলে তখন যখন মানে অ্যাটলিস্ট একটা তো সুবিধা দিতেই হবে, যে আপনাকে হুট করে বের করে দিতে পারবে না। আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনাকে কোর্টের মাধ্যমে পাঠাতে হবে। তখন আপনারা এখন থেকে রেডি হন। আমি বলছি না অ্যামনেস্টি চলে আসলো, সব ডিপোর্টেড হয়ে গেছে, আমি এটা ওনার ইসের থেকে নিলাম, এবং যেটা যে কোনো সময় যেটা করতে পারে, এটার জন্য আলাদা কোনো আইন করতে হবে না, এই আইন আছে অলরেডি, হ্যাঁ। তো সুতরাং এই যদি অবস্থাটা হয়, এবং আরেকটা যদি যেটা ওরা করে নিতে পারে, Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ফেডারেল ল এনফোর্সমেন্টকে, যারা লোকাল ল এনফোর্সমেন্ট অথরিটি আছে, তাদেরকে সাহায্য করতে হবে। এটারও ব্যবস্থা আছে অলরেডি, এটার জন্য ওনাকে আলাদাভাবে কোনো আইন পাস করতে হবে না। তো যদি ওইটা হয়, তখন এখানে একটা বড় অংশ, আমি জানি এখানে একটা বড় আদার অংশ আছে যাদের লিগাল কাগজপত্র আছে, তারা সিটিজেন, তারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন, সে ধরনের প্রশ্নই আমরা বেশি দেখি। কিন্তু আমি একজন অ্যাটর্নি হিসাবে শুধু তো আর ইমিগ্রেশন করি না, অন্যান্য কিছু করি, ক্রিমিনাল কেস করি বা অন্য কিছু করি। কিন্তু মানুষ সাধারণত বেশিরভাগ, এটাও আমরা রেকগনাইজ করি TVN 24 এর পক্ষ থেকে, যেখানে বেশিরভাগ প্রশ্ন আসে এবং বেশিরভাগ মানুষের ধরেন ওই হচ্ছে সিচুয়েশন, সিটিজেন হয়ে গেছেন, গ্রিন কার্ড হয়েছে, ভাই বোন, স্পাউস, বাচ্চা কাচ্চা আনবেন, সেই নিয়ে। কিন্তু এর বাইরেও কমিউনিটিতে বহু লোক আছে, আমরা হয়তো জানি না, ওনারা হয়তো বলেন না, ঠিক আছে, হ্যাঁ। এবং ন্যাচারালি ওই উকিল, পুলিশ এদের কাছে যায়, মানুষের সাথে বলতে চায় না। তো গোপনে যারা যারা এই ধরনের অবস্থা আছেন, তারা কেউ না কেউ একজন অ্যাটর্নির সাথে একটু কথা বলেন, বা মুরব্বীদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ড আছে, অনেক জ্ঞানী লোক আছে, যারা বিভিন্ন লোকালয়ে আপনারা বসেন, ওনাদের সাথে কথা বলেন কিভাবে এইটার ব্যাপারে ফেস করা যায়। আচ্ছা, আমার থেকে যদি আমি বলতে হয়, প্রথম কাজ যে আপনি একটা বাক্স তৈরি করেন ঘরের মধ্যে, সুটকেস হোক, একটা বাক্স হোক, করে
সোজা বাংলা, টয়লেট পেপার ছাড়া আপনার বাসার মধ্যে যত কাগজ আছে সব ওই বাক্সের মধ্যে। মেসিস থেকে অফার আসলো সেল, কি অমুক ক্রেডিট কার্ডের সেল, মানে মেম্বারশিপের অফার আসলো, এগুলো আরও গুরুত্বপূর্ণ। কারণ যে কেউ ইচ্ছা করে 1000 চিঠি আপনার নামে লিখতে পারে, হ্যাঁ, দেখালো যে আপনি এই অ্যাড্রেসে থাকেন। কিন্তু ওই ধরনের চিঠিগুলো খুব অথেন্টিকভাবে ধরা হয়, এগুলো ফেলে দেবেন না। হ্যাঁ, দরকার পড়লে আপনি কাগজটা ফেলে দেন, কিন্তু স্ক্যান করে রাখেন। স্ক্যান করে ওগুলা, মানে বক্সটা একটা কথার কথা বলেছি, আপনি যখন ওই বক্স করেন কিন্তু পিডিএফে আপনি ফোল্ডার করে রেখে দিলেন। এইভাবেই করে আপনি একটা ইভেন ঔষধের বোতল, সেখানে আপনার নামটা আছে, কোন তারিখে ডাক্তার সাহেব বা ম্যাডাম করেছেন, আপনাকে প্রেসক্রাইব করেছেন। এইভাবেই করে যত ধরনের, আপনি একটা টিকিট খেয়েছিলেন, আপনার বেবি হয়েছে, এভাবে যত ধরনের কাগজপত্র আছে, যেটা দিয়ে কী জন্য এটা করতে হবে, সেটা হচ্ছে আপনি যে 10 বছর ধরে এই দেশে আছেন সেটা প্রমাণ করতে হবে। অনেকেই আছেন যারা ইলিগালি আসছেন, হ্যাঁ, তো তারা প্রমাণ করবেন কি? যারা B2 ভিসাতে আসছেন ফাইন, কিন্তু তারপরে যে আপনারা চলে যান নাই, সারা জীবন যে এখানে মানে 10 বছর ধরে যে ফিজিক্যালি কন্টিনিউয়াসলি ছিলেন, এটা কীভাবে প্রমাণ করবেন? প্রতি মাসে অন্তত, প্রতি সপ্তাহে অন্তত আপনার কোনো না কোনো একটা কাগজের সাথে মানে একটা যোগাযোগ আছে, আপনি সেই কাগজগুলো সব স্ক্যান করে ফেলেন। হ্যাঁ, দেখবেন আপনি না বুঝলো, আপনার ছোটো যে বাচ্চা মেয়েটা আছে সে জানে এগুলো কীভাবে করতে হয়, এটা একটা করে ফেলেন। এগুলো একটা। 2, যত ধরনের ক্রিমিনাল প্রবলেম হয়েছে, হ্যাঁ, অনেকেই হয়তো মানে ওপেনলি বলেন না, কিন্তু হয়েছে, আপনার হয়তো সফট টিমে আছে, কারোর সাথে মারামারি হয়েছে, তারপরে স্পাউসকে সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার আছে, যে লেভেলেই হোক, এই জন্য পুলিশ কল হয়েছে, সেখানে আছে, ওইটা শেষ হয়ে গেছে, মানে পুরো শেষ হয়ে গেছে, সারা জীবন থাকবে এটার আপনার। এবং ওই কী যেন বলে, সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই প্রশ্ন আপনাকে লিগ্যালি করা যায় যে আপনি কখনো অ্যারেস্টেড হয়েছিলেন কিনা। তারপরে এটা যদি ডিসপিউট হয়ে যায়, ওই ডিসপিউশনের একটা সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন বলে একটা জিনিস আছে, ওইটা 10 টাকা দিয়ে আপনি এটা জোগাড় করবেন। ওই পরে গিয়ে দেখবেন এইটা কোন আলবেনিতে গিয়ে পড়ে আছে, ওইটা আনতে 10 মাস লাগবে, এর মধ্যে সময় দেবে মাত্র 30 দিন, তখন আপনি পারবেন না। ফলে এখন থেকে যত ধরনের এই যে মানে কী বলবো, এবং এটা বিভিন্ন স্টেটে থাকতে পারে, আপনাকে বিভিন্ন সমস্যা হচ্ছে, আমার হচ্ছে ক্লায়েন্ট নিয়ে এরকমের বিভিন্ন জায়গায় নিজে নিজে দিতে হচ্ছে, তারা গিয়ে তাদেরকে দেয় না, এটা করে সেটা করে, ঘুরা টুরা, এরকম অবস্থা গেল। তো ফলে যত ধরনের ক্রিমিনাল প্রবলেম হয়েছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে সমস্যা হয়েছে, যত জায়গায় আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তার একটা কপি, এইভাবেই করে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পুরা পৃষ্ঠাটা, হ্যাঁ, যেটার মধ্যে শুধু কার্ড না, আপনার অ্যাড্রেস সহ, যে এইভাবেই করে আপনি যে 10 বছর ধরে এখানে আছেন, এটার একটা ব্যবস্থা করেন। তারপর অনেক জায়গায় পাওয়া যায় আপনার যে কোনো রকমেরভাবে নাই, অ্যারেস্ট রেকর্ড নাই, যেমন আপনি 18 টাকা ফি দিয়ে আপনি ওই কী যেন বলি FBI থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আনাতে পারেন, যে আপনার কোনো মানে সমস্যা নাই, মানে কোনো আপনার রেকর্ড নাই, লোকাল ইসে থেকে আনতে পারেন, প্রতিটা স্টেটে যত জায়গায় ছিলেন তাদের থেকে আনা যায়। এভাবে করে আপনি রেডি হয়ে থাকেন। আচ্ছা, আপনি মসজিদে চাঁদা দেন, মসজিদে নামাজ পড়েন, ওখানকার আপনি মেম্বার কি কোনো একটা সোসাইটির মেম্বার, এগুলার বিভিন্ন জায়গায় যত রসিদ আছে, যত সার্টিফিকেট আছে, এগুলো জোগাড় করে রাখেন। এগুলো হচ্ছে আপনার গুড মোরাল ক্যারেক্টারের একটা পার্ট। আচ্ছা, কারণ একটা তো হচ্ছে আপনার নো ক্রিমিনাল রেকর্ড, একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভালো কাজ করেছেন, দেশে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের জন্য টাকা পয়সা দিয়েছেন, মানুষকে খাইয়েছেন, স্কলারশিপ দিয়েছেন। এইভাবেই করে আপনারা একটু রেডি হয়ে থাকেন, যাতে করে আপনারা ওই ওখানের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা তো হলো কোয়ালিফাইং রিলেটিভ আছে, এবং সাধারণভাবে আপনি রেডি করলেন। এখন কথা হচ্ছে ওনাদের কি সমস্যা। এই যে যারা আছে, বাচ্চা আছে, স্পাউস আছে, বাবা মা আছে, তাদের বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম থাকতে পারে, সেগুলোর সমস্ত কিছু রিপোর্ট হুট করে পাওয়া যায় না। আপনার যত কাগজপত্র আছে এগুলো জোগাড় করার চেষ্টা করেন 2 ভাবে। একটা হচ্ছে আপনাকে ওই মেডিকেল প্রফেশনালের কাছ থেকে একটা জেনারেল একটা সামারি নিতে হবে, কিন্তু এর বাইরেও যত ধরনের রেকর্ড আছে এগুলা বেশ কস্টলি, প্রতিটা পৃষ্ঠার জন্য চার্জ করে, এগুলো করে টরে এগুলা আনায় রাখতে হবে। আচ্ছা, গেল। তারপরে ধরেন সাধারণ মেডিকেল রেকর্ড নাই, মানে ওনার কোনো জ্বর নাই, কি হার্টের অ্যাটাক হয় নাই, কিছু হয় নাই, কিন্তু ওনার মানসিক সমস্যা থাকতে পারে, এবং ওইটা হুট করে গেলেন আর ওই ডাক্তার যিনি আছেন উনি একটা রিপোর্ট লিখে দিলেন, ওইটার কোনো ভ্যালু থাকবে না। একটা
সময় নিয়ে বেশ কিছুদিন ধরে আপনি একজন প্রফেশনালের কাছে যাচ্ছেন, সেশনে বসছেন, তার ভিত্তিতে যেন রিপোর্টটা করা হয়। এবং উনি যদি আপনার ভাষায় কথা বলে কিন্তু এইখানকার লাইসেন্সপ্রাপ্ত, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়। কারণ নাহলে আপনি প্রকাশ করলেন কীভাবে ওনার সাথে, কীভাবে ঠিকমতো কথা বললেন। এখানে হয়তো ইমিগ্রেশনে গেছেন, বললেন যে আপনার কী যেমন ট্রান্সলেটর ছাড়া চলবে না, আর ওখানে গিয়ে আপনি নাকি ইংরেজি ডাক্তারের সাথে কোনো অসুবিধা নাই, পুরো সব কিছু সেশন করতেছেন, এই ধরনের যেন ব্যাপার না থাকে। এইভাবেই করে, এবং এটা বেশ কঠিন, কিন্তু কঠিন হোক, এর মধ্যে মানুষ পাচ্ছে, প্রচুর মানুষ পাচ্ছে। এটাকে বলে ক্যান্সেলেশন অফ রিমুভাল, মানে স্ট্রেইট এটা কোর্টের মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাচ্ছেন। সুতরাং যতই আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলা হোক, আপনি যেন মানে ওখান থেকে বের হয়ে not only you can defend yourself, not only that you can stop the deportation, you could do another thing, that is get your green card status. এটা আপনার জন্য ক্ষতি হবে না, ভালোই হবে। আরেকটা আছে, ধরেন আপনি এর মধ্যে কারোর সাথে সুন্দর সম্পর্ক হলো, আপনার বিয়ের ভিত্তিতে কি মানে মানে বিয়ের ভিত্তিতে হলেই আপনি ওখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য কি করতে হবে, I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা, যেটা জাজের ব্যাপার না, তার আগে USCIS এর ব্যাপার, ওটা আবার ফরএভার আপনার থাকে, কি জানি বলে, ভ্যালিড থাকবে। তো যে ওই রিলেশনশিপ থাকলে, ওটা থাকলে তখন ওই 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওইটা একটা রিলিফ অ্যাপ্লিকেশনও হয়। আচ্ছা, তারপরে আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনার জন্য অ্যাসাইলাম একটা সিকের ব্যাপার থাকে, এবং সেখানে আপনি বলতে পারেন আমি তো 1 বছর হয়ে গেছে। আপনি যদি 1 বছর হয়েও যায়, তাইলেও অ্যাসাইলাম সিক করতে পারেন। এটা দুইটা কারণে। একটা হচ্ছে আপনি মিনিমাম যেটা পান সেটা হচ্ছে যদি আপনি কোয়ালিফাই করেন, সরি, স্টে অফ রিমুভাল না, সরি, অ্যাসাইলাম উইথহোল্ডিং অফ রিমুভাল, মানে আপনার নামে ডিপোর্টেশন অর্ডার হলো, এটা এক্সিকিউট করা হবে না ফর অনির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, এবং আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন। হ্যাঁ, এবং এটা দুইটা আইনের আন্ডারে, একটা আমেরিকান আইনের সেকশন 241 স্মল b3, এটার একটা আইনের আন্ডারে, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেন্স্ট টর্চারের আন্ডারে। কিন্তু আরেকটা হচ্ছে অ্যাসাইলাম, সেটাও আপনি এক্সেপশন থাকতে পারে। সেটা কি, 1 বছর হয়ে গেল, এটা বলে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন। এবং সেটা ব্যাপারটা হচ্ছে আপনার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হয়, তাহলে 1 বছর পার হয়ে গেল, আপনি ধরেন দেশে প্রবলেম ছিল না, কিন্তু এখানে আসার পরে আপনি এমন কিছু করলেন যার ফলে হয়তো আপনার দেশে গেলে আপনার রিজনেবল ভয় আছে, সেটা দিয়ে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। ফলে এইটা আরেকটা আপনার রিলিফ অ্যাপ্লিকেশন হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস, যখন আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বেন, তখন ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর জাস্ট ওয়ান রিলিফ। যেমন অ্যাসাইলাম ইটসেলফ উই আর টকিং অ্যাবাউট 3 অ্যাপ্লিকেশন। আর চিপ হবেন না, উকিলে বলবো তারপরে এই কিছু টাকার জন্য, যেটা অনেকে করে নাই, এরকম হয়েছে না, ঠিক আছে শুধু আমারটার জন্যই করি। কি ব্যাপার, সেটা হচ্ছে অ্যাসাইলাম দিয়ে পরিবারের প্রত্যেকের জন্য কাভার হয় ওই এক অ্যাপ্লিকেশনে। কিন্তু যখনই উইথহোল্ডিং অফ রিমুভাল এর প্রশ্ন আসে, তখন ফ্যামিলির প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়, ওটার জন্য আলাদা পয়সা দিতে হবে। ওটা পয়সা দিলেন না, ওইখানে সিম্পলি ধরেন আপনি পেলেন, বাকিরা পাবে না। এরকম বহু কথা আছে, এখন তারা চোখের পানি নাকের পানি একসাথে করে। আচ্ছা, আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন, এখানে আমার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি এই ক্যান্সেলেশন অফ রিমুভালের ক্ষেত্রে কারা করতে পারবে, কয়েকটা শর্তের কথা বললেন, যে হার্ডশিপ থাকতে হবে, 10 বছর থাকতে হবে, ভালো রেকর্ড থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন ধরুন যে কোনো ব্যক্তি সে গতকাল বা 1 মাস আগে বর্ডার দিয়ে আসছে, আসার পরে তাকে বর্ডার পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাকে ইমিগ্রেশন কোর্টে বা ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিয়েছে, কোর্টে পাঠিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে কি সে, তার তো 1 বছর, 3 বছর বা 10 বছর হয়নি, সেই ক্ষেত্রে কি সে ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য আবেদন করতে পারবে? সেই জন্যই আপনি যখন আমাকে যদিও ক্যান্সেলেশন বলেছেন, এই মাত্রই আমি যেটা কথা বলতে শেষ করছিলাম ওই কথাটা বলে,
যে আপনি দেখবেন, আমি প্রথমে ক্যান্সেলেশন বললো, তারপর আমি বলেছি ফ্যামিলিগতভাবে ভিসা, তারপরে অ্যাসাইলাম, মানে আপনি বিভিন্ন ধরনের, এই আপনার প্রশ্নের উত্তরটাই ওইটা আমি দিয়েছি। যাদের হয়তো 10 বছর ওটা নাই, 3 বছর ওটা নাই, তারা কি করবে? তাদের যদি এরকম কিছু থাকে যে তারা এখানে অ্যাডমিটেড হয়ে আসছেন, সেটা বর্ডার ক্রস করে না, অ্যাডমিটেড হয়ে আসছেন এবং ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বারের সাথে তার মানে যে বেসড অন লাভ অ্যান্ড রেসপেক্ট, এবং সেই জন্য আমি বললাম I-130টা যদি আগে করানো থাকে তাহলে ওইখানে 485-এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এগুলো একটা। আর যদি তাও না থাকে, আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। ফলে এই যে ভয়টা আমাদের মধ্যে অনেকের কাজ করছে, এই যে আসলো আমাদেরকে তো বের করে দেবে, আমরা কি করব, এইটার যে প্ল্যানটা করার জন্য আপনার সিচুয়েশনটা কি জানিয়ে আপনি অলরেডি এই ধরনের কিছু চিন্তা ভাবনা শুরু করতে পারেন। এটা হচ্ছে আমার বক্তব্য। এবং আমি যেটা শেষ করতে চাচ্ছিলাম যে ইমিগ্রেশনের এই কিছু কিছু যে ভালো জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ধরেন আপনি ক্যান্সেলেশন করবেন, একই সাথে যদি আপনার I-130 থাকে আপনি সেটাও করতে পারবেন, একই সাথে যদি অ্যাসাইলাম থাকে সেটাও করতে পারবেন একই জায়গায়। কারণ আপনি যদি এখন একবারে সব কিছু না করেন, তখন যদি দেখা যায় যে এইটা হলো না, তখন আবার বলবেন যে এখন আমি এইটা করবেন, ওইটা পারা যাবে না। এবং দিস দ্য লাস্ট থিং দে ওয়ান্ট টু ডু ইজ মোশন টু রিওপেন। সুতরাং আপনারা যত ধরনের সম্ভাব্য রিলিফ আছে সব একসাথে করতে হবে, যাতে করে আপনার মানে ডিফেন্সটা শক্ত হয়। তো আপনার কাছে আরও শুনবো আমরা একটা বিরতিতে যাব। যাওয়ার আগে মোহাম্মদ আমিন একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা এটা বলি যে তার মা ডিজেবল, লিগালি ব্লাইন্ড, বাইলেটারাল হিয়ারিং লস। মাই মাদার ডক্টরস গেভ হার ডিসেবিলিটি এক্সেপশন, N648 file out. Can my mother get her US citizenship? She is here 14 years within green card. With green card. ওনার খুবই ভালো অবস্থা আছে, উনি যে সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন, ওনার যে মেডিকেল কন্ডিশন আছে, ওনার মানে অফকোর্স মানে এটা দুঃখজনক ব্যাপার, এবং আমরা তো ন্যাচারালি ওনার প্রতি সহানুভূতি এবং দোয়া রইল। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওনার সিটিজেনশিপ পাওয়ার অবস্থাটা খুবই ভালো অবস্থা, এবং যা মনে হচ্ছে উনি অলরেডি প্রসেসটা শুরু করেছেন। হ্যাঁ, তো ওখানে যাদের সাথে কাজ করছেন ঠিকমতো কাজ করেন করে, এবং আমি কোনো মানে নেগেটিভ কিছু দেখছি না। আমার মনে হচ্ছে যে অবস্থা খুবই ভালো। অনেক ধন্যবাদ মোহাম্মদ আমিন, আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একজন টেলিফোনে আছেন, ফোনটা নিব, তবে একটা বিরতির পরে নিতে চাই। আমরা এটি নিচ্ছি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। জনাব মিজানুর রহমান, আমরা বিরতির আগে বলেছিলাম যে বেশ কয়েকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। বেশ কিছু প্রশ্ন আমাদের ফেসবুকেও আছে, সবগুলোই আমরা উত্তর দেব। আগে একটু টেলিফোন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসমা, আমি মিশিগান থেকে বলছি। জি। আমার ছেলে সিটিজেন। জি। আমরা ছেলের বুট পৌঁছার গেছে জানুয়ারিতে। জি, তারপরে কতদিন লাগতে পারে ইন্টারভিউ জন্য? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মীর মিজানুর রহমান। যদি কাইন্ডলি একটু আমি ওনার ছেলে সিটিজেন, ওনার ছেলের বউয়ের জন্য অ্যাপ্লাই করেছে, কতদিন লাগতে পারে? উনি কি চলে গেছে? উনি ওয়াইফ কোথায়? বাংলাদেশে নিশ্চয়ই আছে, যেহেতু অ্যাপ্লাই করেছে। আচ্ছা, ছেলে যেহেতু সিটিজেন, আমার সালাম গ্রহণ করুন। হ্যাঁ, ছেলে যেহেতু সিটিজেন, এটা কোনো প্রেফারেন্স ক্যাটাগরি না ওনার স্পাউস, যে এটা ইমিডিয়েট রিলেটিভ, এটার কোনো কারেন্ট হওয়ার কোনো টাইমের ব্যাপার নেই, এটা কিন্তু এখানে দুইটা ধাপ আছে। একটা হচ্ছে প্রথমে মানে আমরা ধরে নিচ্ছি যে উনি মানে বেগম সাহেবা বাংলাদেশে আছেন,
তো প্রথমে ওনাকে I-130 ইমিগ্রেন্ট পিটিশন করতে হয়েছে USCIS এর কাছে, সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেন্ট সার্ভিস। ওটা যখন অ্যাপ্রুভ হয়ে আসবে তখন সেটা প্রায় 1-2 মাস পরে ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে। তো ওটা কবে অ্যাপ্লাই করেছে আমি জানি না, এখন অ্যাবাউট 1 বছর লাগবে। হ্যাঁ, আবেদন করা থেকে। হ্যাঁ, USCIS এ যে প্রথম যে স্তরটা, যেটা I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ হতে, হ্যাঁ, বা মানে মানে ওটার অ্যাডজুডিকেশনটা ওটা হয়ে গেলে এটা যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে। যখন আপনাকে ওই আপনার ছেলেকে বলবে যে আপনি টাকা পয়সা দেন, একটা হচ্ছে 325 টাকা, একটা 120 টাকা, হ্যাঁ, তারপর বিভিন্ন ডকুমেন্টস দিবে, তারপরে ডকুমেন্টারি সব কোয়ালিফাইড হবে। হ্যাঁ, এর মধ্যে ওনার কোনো ওয়েটিং পিরিয়ড নাই। যেমন যদি ছেলে যদি গ্রিন কার্ড হোল্ডার হতো তাইলে কারেন্ট হওয়ার একটা ব্যাপার ছিল, ওইরকম কোনো কারেন্ট হওয়ার ব্যাপার নাই। ওনার অবস্থা ভালো, শুধু ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ হলেই তারপরে আশা করা যায় বেশ তরতর করে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আসমা, আপনি ফোন করেছেন, আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আমোদ বলছি ব্রঞ্জ থেকে। জি। আমার অ্যাটর্নি সাহেব থেকে কোশ্চেন ছিল, আমার একটা আত্মীয়, উনি এখানে অ্যাসাইলাম কেস ওনার প্রায় 10 বছর অবধি চলেছে। এই 3 মাসের পরে ওনার এখন কোর্টে কোনো ডেট পায়নি, 10 বছর হয়ে যাবে। তো এখন উনি কি ওই রিমুভাল প্রসিজারে যেতে পারেন? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আমি ন্যাচারালি পুরো ব্যাপারটা ক্লিয়ার না যে উনি অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউটা হয়েছে। অ্যাসাইলাম কেস সাবমিট করেছে, 10 বছর হয়ে গেছে, কোনো খবর টবর না, এখানে উনি মানে আমার জানা দরকার যে ইন্টারভিউটা হয়ে গিয়ে একটা হচ্ছে পুরো কেসটা শেষ হয়নি, এটা হতেই পারে, কিন্তু কথা হচ্ছে তার মধ্যে কি ওনার যে ইন্টারভিউটা হলো কি না, আর হলে তারপরে হ্যাঁ ওনাকে রিমুভাল প্রসিডিংসে ফেললো কি না। আবার অনেকে আছে যেটুকুন বলছেন যে অ্যাসাইলাম আবেদন করার পরে 10 বছর হয়ে গেছে, কোনো কিছু হয়। আমার কথা হচ্ছে আমি তাহলে কিছুটা হাইপোথেটিক্যালি নিয়ে, যদি 10 বছর হয়ে গেছে এখন ইন্টারভিউ হয় নাই, দিস ইজ এ প্রাইম টাইম দ্যাট হি শুড সু দ্য গভর্নমেন্ট সো দ্যাট দে হ্যাভ টু সেট আপ অ্যান ইন্টারভিউ ডেট অ্যান্ড গেট ইট ডান, মানে যেগুলো আমি রেগুলার করি গেল। আবার ধরেন রিমুভাল প্রসিডিংসে সে আসলো এবং মাস্টার হিয়ারিং হয়েছে, তারপরে ইভেন আজকাল ডেটও দেয় না যে এটা কিউতে ফেলা হলো আর আপনার এই ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট দেওয়া হবে, সেটাও বছরের পর বছর হচ্ছে, কোনো খবর নাই। সেখানেও আমি কোর্ট কেসও করি। হ্যাঁ, তো সেটারও এছাড়া আপনি যতই ওই পত্রতত্র লেখেন কোনো কাজ হয় না। তো ফলে ব্যবস্থা আছে, কিন্তু আপনারা সেটার জন্য রেডি কিনা। আমি দেখেছি যে অনেকেই এরপরে গিয়ে থমকে যায়। এটা 2টা কারণ, একটা হচ্ছে ভয় পায়, তো ভয়টাই পাওয়ার জন্য মানে কি বলবো, আপনার পাওয়া উচিত না আর কি। আরেকটা হচ্ছে টাকা পয়সা, তো ন্যাচারালি এটাও অনেক টাকা পয়সার ব্যাপার, সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। কারণ এই যে আপনার বছর পর বছর বসে আছেন, এটার কতটুকু আপনার কাছে মূল্য সেটা আপনি নিজে বুঝবেন। কিন্তু যেটুকু বললাম, এখানে সু করা ছাড়া আমি কোনো মানে পজিটিভ কোনো আউটকামের কোনো উপায় দেখি না। তার মানে উনি যেটা জানতে চেয়েছিলেন যে এখন কি ক্যান্সেলেশন অফ রিমুভাল করা যাবে কিনা, সেই ধরনের কোনো সুযোগ নেই না, যেহেতু কোনো খবর পায়নি। উনি কোনো মানে কি রিকোর্স নেওয়া যায় সেটা বলেছে। ক্যান্সেলেশন অফ রিমুভাল যেই মুহূর্তে আপনার নামে এনটিএটা হয়ে গেল তখন আপনি পারবেন না, কিন্তু যদি এখনো কোর্টেই যায় নাই ততদিনে, মানে কোর্টে যায় না মানে এনটিএটা ফাইল করা হয় নাই গভর্নমেন্টের থেকে, তার মধ্যে যদি আপনার আসার পরে 10 বছর হয়ে যায় তাহলে আপনি এলিজিবল, যদি আপনার আদার জিনিসগুলো থাকে। ধরেন আপনার 10 বছর আছে ঠিকই, কিন্তু কোনো কোয়ালিফাইং রিলেটিভ নাই, তখন আপনি পারবেন না। এবং কোয়ালিফাইং রিলেটিভ থাকলেই যে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা অ্যাপ্রুভ হবে কিনা সেটা আবার নির্ভর করবে তাদের হার্ডশিপটার লেভেলটা কতটুকু, সে ধরনের। প্লাস আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আদার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুজ আছে কিনা, এই জাতীয় ব্যাপার। অনেক ধন্যবাদ জনাব আমু, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, খুশি হয়েছেন। পপি বণিক তিনি লিখেছেন, আমার ছেলের I-730 অ্যাপ্রুভাল লেটারটা এখনও আমাদের হাতে আসেনি। আপনি ম্যান্ডামাস করেছিলেন, আজ মাস হয়ে গেছে, মানে 1 মাস বোধহয় হয়ে গেছে, প্লিজ জানাবেন বিষয়টা কি। আমার খুব ভালো লাগছে যে এই প্রথম ও মানে
উনি নিজের থেকে যেহেতু বললো ফলে আমার বলা যায় হ্যাঁ আমি ম্যান্ডেমাইজ করেছিলাম এবং আমাকে ইভেন ওই অ্যাপ্রুভাল সিল দিয়ে পাঠিয়ে দিয়েছিল, যেটা সাথে সাথে হয়ে গেছে। তো এখন কথাটা হচ্ছে ওনাদের ওই যে 730 যে লয়ার আছে যে অন রেকর্ড, ওনার কাছে এটা যাবে ওই অ্যাপ্রুভালটা। আমরা ম্যানেজ করেছি ওটা তাড়াতাড়ি এটা অ্যাডজুডিকেশনটা করানোর জন্য, এবং এটা হয়েছে। এমনকি ওই পুরো পৃষ্ঠাটা মানে যে অ্যাপ্লিকেশনটার উপরে যে অ্যাপ্রুভাল সিলটা দেয় সেটাও দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে কিন্তু এরপরে যিনি I-730 অ্যাটর্নি অন রেকর্ড থাকেন ওনার কাছে ওইটার রেজাল্টটা যাবে, প্লাস হয়তো আপনার কাছেও কপি যেতে পারে, সেটা আমাদের কাছে আসার কথা না। কিন্তু সেটা বহু আগেই উনি অন্তত জানেন, আর আমি জানি যেটা উইদিন উইকস এটা হয়ে গিয়েছিল আর কি, ওটা ম্যান্ডেমাস করার পরে। এটা আমি মানে এই মুহূর্তে আমার সামনে যেহেতু ফাইলটা নাই, নাহলে ভালো হতো যে দেখিয়ে দিতে পারতাম যে কবে আমি ম্যান্ডেমাইজ ফাইল করেছি আর কবে অ্যাপ্রুভালটা হয়েছে। এটা যদি উনি মানে আমি শিওর উনি তো জানবে যে ওনার সামনেই আছে, এটা এই হলো কথা। হ্যাঁ ওই অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু ওনার ওই যে যে একটা 797 আসে যে রিসিট মানে নোটিশের মতো অ্যাপ্রুভাল নোটিশ আছে, সেটা আমার কাছে আসার কথা না, সেটা যাবে অ্যাটর্নি অন রেকর্ড যিনি 730 করেছিলেন, যেটা আমি করিনি, ওনার কাছে যাবে এটা। অনেক ধন্যবাদ পপি বণিক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের আমি খুব কৃতজ্ঞ যে ওনারা আমাকে প্রশ্নটা করেছেন। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। ফয়সাল হোসেন প্রিন্স তিনি একটি বিষয় জানতে চেয়েছেন, অনেক আগেই ইনি প্রশ্নটা করেছিলেন যে ডুয়েল সিটিজেনশিপ কিভাবে করা যায়। এটার মানে কি ডুয়াল নিয়ম কানুন আছে? সিটিজেনশিপ যে উনি হয়তো আমেরিকান সিটিজেন আবার এখন বাংলাদেশের সিটিজেনশিপ, এটা মানে আপনি বাংলাদেশের যে কনসুলেট আছেন ওখানে যোগাযোগ করে আপনার জানা উচিত। আমি বাংলাদেশের লয়ার না, আর এই ব্যাপারটা আমি জানি যে এটা ওই অনলাইনেও বিভিন্ন ইনফরমেশন আছে। আর তারপরেও যদি আপনি জানতে চান, বেস্ট হবে, অথেন্টিক উত্তর হবে আপনি ওখানে ফোন করে বা ওখানে গিয়ে কনসুলেট অফিস থেকে খোঁজ নেওয়াটাই হচ্ছে বেটার। অনেক ধন্যবাদ। রাইট পাথ হবে। আমি রাইট পারসন না টু টক অ্যাবাউট দিস। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি আমার দেবরের জন্য, আমার হাজবেন্ড আমার দেবরের জন্য অ্যাপ্লাই করছিল। জি। করার পরে তো ওর চিঠি আসছে যে জমা, পাসপোর্টের কপি, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলি জমা দেওয়ার জন্য। তো এগুলি জমা দেওয়ার সময় আমরা বলে দিচ্ছিলাম যে ও দক্ষিণ কোরিয়া থেকে ইন্টারভিউ দিবে, কিন্তু উকিল যে অ্যাপ্লিকেশন গুলো ফিল আপ করছে হ্যাঁ দিয়া দিছে এখানে টাকা। এখন 60 ডেজ দেখাইতেছে ইন্টারভিউর জন্য টাকা নেয়ার, কিন্তু এখন কি এটা টাকাটা চেঞ্জ করে কি আবার দক্ষিণ কোরিয়া ওইটা কি ইন্টারভিউর জন্য করা যাবে? কবে আবেদন করেছিল ডেটটা জানা আছে? 2007। কোন মাসে? জুলাই। জুলাই। ওনার অলরেডি ডিকিউ হয়ে গেছে, সেই জন্য 60 ডে পর পরে ওই ইমেলটা দিচ্ছে। হ্যাঁ, সুতরাং ওই অবস্থাটা পার হয়ে গেছে। যেটা বললেন যে ঢাকাতে না করে দক্ষিণ কোরিয়া, এটা আপনারা রিকোয়েস্ট করতেই পারেন, এটা কোনো গ্যারান্টি নাই যে কোত্থেকে দিতে হবে। বেসিক এটা হচ্ছে আপনার ঢাকার। এখন আমি পার্সোনালি মনে করি দরকার পড়লে উনি দক্ষিণ কোরিয়া থেকে ফ্লাই করুক, যদি ডেট আসে একবার যদি এই ফাইল এখান থেকে ওইখানে নিতে হয়, খালি বাংলাদেশের দোষ, পিয়নে পয়সা চায়, এই চায়, সেই চায়, মানে মাসের পর মাস লাগবে আবার এই ফাইল দক্ষিণ কোরিয়া নিতে দিতে। আমি চাচ্ছি না যে আপনারা ওই ধরনের ভয়ঙ্কর কিছু চিন্তা করেন। যদি ঢাকা থেকে ডাকে, ঢাকাই যাবেন, এই হলো কথা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আরেকজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি রানু ভাই, একটু আগে আমি ফোন করেছিলাম আহমদ বলে, 10 বছরের অ্যাসাইলাম কেসে ওটা রিমুভালের জন্য। তো আমি বলতে চাইছিলাম আমার মাস্টার হিয়ারিং ডেট এখন পাইনি, ইন্টারভিউ হয়ে গেছে, কোনো ক্রিমিনাল রেকর্ড একদম ক্লিন, কোনো কিছু ব্যাপার না। তো আর মানে এটাই জানতে চাইছিলাম কি 10 বছর কমপ্লিট হয়ে গেছে, মাস্টার হিয়ারিং এখনো পাইনি ডেটটা, এখন কি করণীয়, এটাই আপনার প্রশ্ন। কি যেতে পারি না, কথা হচ্ছে ওনার ইন্টারভিউ হলে মাস্টার হিয়ারিং পাইনি মানে কি ওনার কি? আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আমি লাইনে আছি ভাই। আপনার প্রশ্ন বলুন। আপনার কি? আচ্ছা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার যে ইন্টারভিউটা হলো
ওটার রেজাল্টটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, প্রথম ইন্টারভিউ হয়েছিল অফিসার থেকে, উনি কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আবার এই যে কোর্টে গেছিলাম। পাঠিয়ে দিলেন, এটা আপনি কিভাবে জানলেন? না, আমি কোর্টে ভিজিট করেছিলাম, তারপরে মাস্টার হিয়ারিং এ একটা ডেট পেল, সেই ডেটটা এখনো পাইনি। ছিল আমার মানে 1 বছর আগে, কিন্তু কোভিড এর জন্য ওটা আর কথা শুনতে চাই না, আপনি শুনেন আমার কথা। আপনি যে ইন্টারভিউ দিলেন ওইটার রেজাল্টটা আপনি একটা চিঠি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। নাম্বার 1, এরপর আর কথা বলবেন না। নাম্বার 2, ওইটার সাথে একটা নোটিশ টু অ্যাপিয়ার পেয়েছেন? কি বললেন? নোটিশ টু অ্যাপিয়ার, যে চার্জিং ডকুমেন্টটা। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, পেয়েছেন। ওইটার নিচের দিকে যান, বাম দিকে যান, ওইখানে একটা ডেট থাকার কথা, কোর্টের ডেট, ওইটা পেয়েছেন? জি। কেন? হ্যাঁ, পেয়েছি। ওই ডেটে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলেন। তাহলে ওইটা মাস্টারিং, ওইটা ওই দিনই তো মাস্টারিং হওয়ার কথা, ওইটা হয় নাই? না 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 না, আমি ইন্টারভিউ পরে কোর্টে গেছিলাম, তারপরে ওনারা মাস্টার হিয়ারিং ডেট দিয়েছেন, সেই ডেটটা কমপ্লিট হয়নি, এখন মাস্টার ডেট আসেনি। আপনি এইমাত্র বললেন না আপনি নোটিশ টু অ্যাপিয়ার পেয়েছেন? ওই কাগজটা না, কই? ওই আপনার সাউন্ডটা খুব ইকো আসছে না, কিছু বুঝতে পারছি না। না, খুব ভালো বুঝতে পারছেন, আমার কথা শুনেন। আপনি নোটিশ টু অ্যাপিয়ার যে কাগজটা পেয়েছেন ওটা কই? ওটা আমার অ্যাটর্নির কাছে। কার কাছে? আপনার কাছে নাই কেন? আপনি একটা প্রশ্ন করবেন, আপনি রেডি হয়ে বসলেন না কেন? আপনি অ্যাটর্নির কাছে যান, ওইখানে একটা ডেট আছে, ওই ডেটে মাস্টারিং হওয়ার কথা, যদি না হয় আরেকটা ডেট দিবে, এবং আপনার অলরেডি অ্যাটর্নি আছে, ওনার সাথে আলাপ করেন যে এই ব্যাপারে কি করা উচিত। আপনি যদি ডেট দিয়ে তারপরে ডেট অফ করে দেয়, তারপর আর নতুন ডেট আসে না, সেই ডেটটা কবে ছিল, কতদিন পার হয়েছে? যাই হোক, লাইনে নেই। আপনি কি এখন লাইনে আছেন? আর লাইনে নেই। জাস্ট একটু যদি ওনার পরামর্শটা দিয়ে দেন। আমি তো হাইপোথেটিক্যাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমরা 10 বছর গেল, তারপরে আবার ডেট পড়েছে, আবার বলে যে এত কোনো খবর নাই, এগুলো তো ঠিক না। আবার ওনার অ্যাটর্নি আছে, অ্যাটর্নিও কিছু বলে নাই, এগুলো তো ঠিক না। ঠিক আছে, আমরা একটা প্রশ্নের মাধ্যমে আরো 10 জনের যেন উপকার হয়। সময় সংকীর্ণ, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময়ের দড়িতে বাধা, সময়ের টপকানোটা সম্ভব হচ্ছে না, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। শেষ করার আগে বুশরা হাসান একটা প্রশ্ন রেখেছিলেন অনেক আগেই, যে সিটিজেনশিপের আবেদনের কতদিন পর ফিঙ্গারপ্রিন্ট হয়? সাধারণত 1 মাসের মধ্যেই লাগে, এটুকু শুধু আপনাকে বলে রাখতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায়। আশা করি আজকের অনুষ্ঠান ভালো লেগেছে। জনাব মিজানুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।